হ্যালো গুরুমা, তুমি কেমন আছো? ভালো আছো? শরীর ঠিক আছে? মা গো, আমি তোমাকে মানে কি বলবো, আমার কোনো আনস্পিচলেস টোটালি। যে কালকে তোমার উম, যেটা বলেছিলে ফুলফিলের দিন 9 তারিখ, তো সেইটা করি। এবং তুমি ভাবতে পারবে না, আমি সত্যি আমি না স্টান্ড হয়ে গেছি। কি বলতো, যে মানে অর্থের একটা অসুবিধার মধ্যে আমি গ্রো করছিলাম এতদিন, হঠাৎ একটা আজকে আমার অর্থ প্রাপ্তি হলো, যেটা আমার আনএক্সপেক্টেড, যেটা আমি কখনো চিন্তাই করিনি, সেটা একটা অর্থ আমার কাছে চলে এলো। তারপর একটা গোল্ড আমার কাছে এলো, সব গিফট। মানে আমি কি বলবো, আমি আমার মাথাটা খারাপই হয়ে গেছে যে এত কুইক রেজাল্ট পেলাম। আমি কালকে করলাম, আজকে রেজাল্ট, এটা আমি ভাবতেই পারছি না। হ্যাঁ, 7 দিন 10 দিন এরকম টাইম লাগে, কিন্তু একটা রাতের মধ্যে এই ঘটনা ঘটে যাবে, এটা আমার কাছে, আমি সত্যি অবাক। আর সেটা সম্ভব হয়েছে তোমার জন্যে, কেননা তুমি যদি আজকে না থাকতে, তাহলে সত্যি এটা সম্ভব হতো না মা। কেন মিথ্যে কথা বলবো, সত্যি তোমার জন্য এইগুলো হয়েছে, এটা সম্ভব হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে দারুণ একটি ঘটনা নিয়ে। ঘটনাটা শুধু শোনো, গায়ে কাটা দেবে এইটুকুনি বলতে পারি। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে নিও। আর ভালো লাগলে এই সত্য ঘটনাগুলো অনেকটা কিন্তু তোমাদের নলেজ হবে। যদি তোমরা ঘটনাগুলো চাও, তাহলে তোমাদের আত্মীয় পরিজন প্রিয়জন সবার সাথে শেয়ার করতে পারো। তাহলে চলো আজকে সোজা কথা না বাড়ি ঘটনায় ফিরি। আজকের ঘটনাটা আমাদেরকে এক দাদাভাই পাঠান। ওনার নাম হচ্ছে সুকুমার বন্দ্যোপাধ্যায়। ওনার বাড়ি হচ্ছে গড়িয়ায়। দাদাভাই বলেন, আমাদের একটা হিন্দু শাস্ত্র মতে মান্যতা আছে, এটা অনেকেই মানে, অনেকেই আবার মানে না। সেটা হচ্ছে, ধরো কারোর বাড়িতে কেউ মারা গেছে, সেই বাড়িতে ধরো হঠাৎ করে শ্রান্তির কাজ হবে, ওই সময় সেই বাড়ি থেকে কোনো জিনিস কোনো জায়গায় কিন্তু নিয়ে যাওয়াটা উচিত না। শ্রাদ্ধ বাড়ি থেকে, ধরো যেটা বিয়ে বাড়ি, অন্নপ্রাশন হয়, কি হয়, অনেক জিনিস খাবার হিউজ পরিমাণে কিন্তু আমাদের থেকে যায়, যেরকম মিষ্টি, চাটনি, এগুলো থাকে। আমরা কি করি, আত্মীয় পরিজনকে অথবা আশেপাশে আমাদের যে পাড়াপড়শি থাকে তাদের আমরা কি করি, এগুলো দিয়ে দিই, যে দেখো আমি তো খাবো না, তোমরা নিয়ে যাও, তোমরা গিয়ে বাড়িতে খেয়ে নেবে। আবার অনেকে নিজের জন্য রেখে দেয়। কিন্তু অনেকটা বাঁচলে কি হয়, আমরা আত্মীয় আশেপাশে প্রতিবেশীর মধ্যে সেগুলো দিয়ে দিই। কিন্তু শ্রাদ্ধর সময় যদি কোনো জিনিস বেঁচে যায়, এটা অনেকেই মানে, অনেকেই মানে না, আমি বারবার বলছি, যদি বেঁচে যায় অনেকে কি করে, জলে দিয়ে দেয়, যেটা অ্যাকচুয়ালিও করতে হয়। কিছু বেঁচে গেলে সেটা জলে দিয়ে দিতে হয়। আবার অনেকে না মেনে কি করে, যে চল এতটা খাবার বেঁচে গেছে, ফেলবি কেন, চল 2 দিন ঘরে ফ্রিজে রেখে খেয়ে নেবো, বেকার বেকার কি হবে, জিনিসের এত মূল্য, নিয়ে চলে যায়। এরমই একটা ঘটনা আজকে শোনাবো। ঘটনাটা আমাদের সুকুমার দাদাভাইয়ের সাথে নিজের ঘটে। দাদাভাই বলেন, আমার জেঠু মশাই মারা যান 2019 সালে। 2019-এ মার্চ মাস, প্রচন্ড গরম, মারা যান। ওই সময় আমাদের সুকুমার দাদাভাইয়ের বাড়ির মা বাবা দাদাভাই তিনজনই খুব অসুস্থ। ওনাদের ব্যক্তিগতভাবে তিনজন পরিবারের খুব অসুস্থ। এই সময় যখন ফোন আসলো জেঠুমশাই অসুস্থ, যে উনি হসপিটালাইজড ছিলেন, এরকম কোনো কিছুই কিন্তু জানানো হয়নি, আগে কিছুই জানানো হয়নি। হঠাৎ করে বলে যে, সুকুমার এরকম বাবাকে মাকে নিয়ে চলে আয়, আর তোর জেঠু নেই। জেঠিমা ফোন করে বলে,
তখন বলছে জেঠু নেই মানে, জেঠুর কি হয়েছে? বলছে না, জেঠু মাস দেড়েক ধরে খুব অসুস্থ ছিল, হসপিটালেও ছিল। তোদের সব ব্যস্ত জীবন, তোরা সব কর্ম করিস, আর মানে জানানো হয়নি। তখন সুকুমার দাদাভাই বলেন যে জেঠুর অসুস্থ ছিল, জেঠু হসপিটালাইজ ছিল, এত কিছু হয়ে গেল, একবারও তুমি তার মানে ভাইকে খবর দিলে না? মানে সুকুমার দাদাভাইয়ের বাবার কথা বলেন, খবর দিলে না? এ কি, তোমরা নিজেরা নিজেরা এতদিন ধরে বাবা মানে জেঠুকে নিয়ে যাওয়া নিয়ে আসা এত কিছু করেছো, একবারও আমাদের বললে না? তখন ফোনের ওপার থেকে জেঠিমা বলে, সুকুমার, আসলে ওই সময়টা আমরা এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আসলে সুযোগ হয়নি। তো কি করবি বল, আসবি না জেঠুর শেষ দেখাটাও দেখতে পারবি না? জেঠুকে তো নিয়ে যেতে হবে সৎ কাজের জন্য, তখন আর রাগারাগি করে তো কোনো লাভ নেই। সুকুমার দাদাভাই তার মাকে বাবাকে বলে তাদের নিয়ে যায়। জেঠিমার বাড়িতে যখন যায়, বর্ধমানে হচ্ছে জেঠিমার বাড়ি, যখন যায় তখন দেখে জেঠু মশাই এরকম মারা গেছেন, তুলসী পাতা চোখে দেওয়া, উনি শোয়ানো রয়েছে বারান্দায়। যাওয়ার পর যেটা হয় কান্নাকাটি। তো যেখানে আমাদের দাদাভাই বলেন জেঠুমশাই আমাকে খুব ভালোবাসতেন, জেঠুমশাই যে একবারও বলবে না যে সুকুমারকে ডাকো, এটা কখনো হতেই পারে না, বলবে না। কিন্তু এটা জানি যেটুনিক আগাগোড়াই জেঠিমা আসার পর থেকে আমার জেঠু পরিবর্তন হতে অনেকটা বাধ্যতামূলক পরিবর্তন হয়, কারণ বাড়িতে অশান্তি ঝামেলা হতো। কারণ জেঠু ছিলেন যে যাবতীয় কাজ করার আগে জেঠু আমাকে না কোনো সিদ্ধান্ত জানিয়ে বা না সিদ্ধান্ত নিয়ে জেঠু কোনো কাজে নামতেন না। তাহলে জেঠু মশাই যে হসপিটালে ভর্তি ছিলেন সেটা আমাকে না জানিয়ে জেঠু এতদিন ভুগেছেন, এতদিন হসপিটালে ছিল, আমি জানিই না, জেঠু কি বলবেন এটা হতে পারে? এই কথা নিয়ে ওইখানে মৃত বাড়িতে একটা গন্ডগোলের সৃষ্টি হয়। এটা কিন্তু সুকুমার দাদা ভাইয়ের সাথে হয়, জেঠুর ছেলে আর মেয়ের সাথে আর জেঠিমার সাথে। তো ওখানে আরো সবাই ছিল। তখন ওই সময় সবাই জিনিসটাকে একটু মানে চাপা দিয়ে সবাইকে বুঝিয়ে বাজিয়ে বলে, দেখো এখন তো মৃত্যু শোকের বাড়ি, এখানে তোমরা এরকম গন্ডগোল করো না, যা হয়ে গেছে হয়ে গেছে। এখন সবাই মিলে জেঠুর যে এই 13 দিনের কাজটা হবে, এই কাজটা সবাই মিলে করে জেঠুকে মুক্তি দিয়ে দাও। ভালো কথা। সুকুমার দাদাভাই বলে যে না, আমার তো থাকলে হবে না, আমার অফিস আছে, আমি কিন্তু চলে যাব কলকাতায়। তো যেই তনিক দাদাভাইয়ের মা অনেক করে কেঁদে কেঁদে বলে, বাবাও বলে, বাবা চলে যাস না, অফিসে ছুটি চাইলে তো অফিসে ছুটি দেবে, এরকমও কোনো ব্যাপার না, তুই ছুটি নিয়ে নে, যতদিন না কাজ হচ্ছে ততদিন এখানে থাক। ভালো কথা। তো সুকুমার দাদাভাই ওখানে থাকে, মা বাবার কথা মতো সুকুমার দাদাভাই ওখানে থেকে যান। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, সবাই হব্বিসি করছে, একসঙ্গে খাচ্ছে, সবকিছু সব ঠিক আছে, কিন্তু সুকুমার দাদাভাইয়ের ভেতরে একটা আগুন, একটা ক্ষোভ, একটা রাগ, এটা কিন্তু রয়ে গেছে, এটা কিন্তু চলছে, কিন্তু কাউকে বোঝাচ্ছে না, চুপচাপ আছে। যেদিন শ্রাদ্ধ শান্তি মানে এক এক করে ঘাট কাজ সব হলো, কামান টামান, যেদিনকে মৎস্যমুখী, যেদিনকে পাড়ার প্রচুর মানুষকে জেঠিমা নেমন্তন্ন করেছে শ্রাদ্ধ খেতে আসতে, একে একে সবাই আসে, এসে সবাই একে একে জেঠিমাকে প্যাকেট দিচ্ছে। এবার ওখানে সবাই আমরা টাকা দিয়েছি, কাজটা সবাই মিলে করছি। এবার জেঠিমার হাতে সবাই জিনিস দিচ্ছে, ওখানে আমার মা আছে, আমার বাবা আছে, যেখানে নিজের। তো যেহেতু উনি জেঠিমাই সবাইকে নেমন্তন্ন করেছে, আমাদের তরফ থেকে কাউকে আমরা নেমন্তন্ন করিনি, আমরা ভেবেছিলাম জেঠুর কাজটা ঠিক মতো হোক। এবার যা জিনিস পাচ্ছে, শাড়ি থেকে শুরু করে, জামা থেকে শুরু করে, সবই নিজেরা নিজেদের মতো করে আলাদা ঘরে রেখে দিচ্ছে। সেই সব জিনিসপত্র আমাদের দেওয়ার কোনো মানে কথাও হয়নি, কোনো কিছুই নেই। আর এ না যে আমরা জিনিস নিতে গেছি, তাও না, কিন্তু আমরা তো সবাই টাকা দিয়েছি। একটা কি হয়, সবাই মিলে যখন কাজটা করাচ্ছি তখন টাকার বা যে কোনো জিনিস যেটা পাচ্ছে মূল্যটা সবার হয়,
হয়তো আমাকে দুটো জামা দিল, কি আমার বাবাকে দুটো ধুতি দিল, কি আমার মাকে একটা শাড়ি দিল, হিউজ পরিমাণে পেয়েছে, হিউজ পরিমাণে। তো যেটি কিন্তু সব নিয়ে গিয়ে ওনার দুই ছেলে মেয়েকে দিচ্ছে, ওরা আলাদা ঘরে ওগুলোকে পার্সেল করে দিচ্ছে, সবই দেখছি আমরা। ঠিক আছে, চলো, আমরা কিছু চাইনি, আমাদের দরকারও নেই, জেঠুর কাজটা হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। তো বাবা সবকিছু দেখে বেগতিক দেখলো, বাবার খুব একটা ভালো লাগেনি জেঠিমার ব্যবহারটা। মানে 13 দিন ধরে খুব সুন্দর ব্যবহার করছিল, যেদিন কাজ শেষ মানে উদ্ধার হয়ে যাবে তো হয়ে গেল, তো ওনার ব্যবহারটা সত্যি কথা বলতে আমাদের কারোরই জেঠিমার ব্যবহার ভালো লাগছিল না। আমার বাবা বলল, সুকুমার, 4টের মধ্যে বিকেলে তোর মা তুই খাওয়া দাওয়াটা করে নিবি, আমরা 5:30 6টার মধ্যে আমরা বর্ধমান থেকে ট্রেন ধরবো কলকাতা, আমরা বেরিয়ে যাব। সে রাত 12টা 1টা বাজে, কলকাতায় ওলা আছে, অনেক ক্যাব পাওয়া যায়, তারপরে অনেক কিছু যানবাহনের ব্যবস্থা আছে, চলে যাব, অসুবিধা হবে না, আজকেই বেরিয়ে যাব। কারণ তোর জেঠিমা এতদিন ধরে যেরকম ছিল, তোর জেঠিমা এখন আর সেরকম নেই, ওর মধ্যে একটা পরিবর্তন ঢুকে গেছে, কারণ এখন তো কাজটা হয়ে গেল, আর তো কোনো ঠেকা নেই। তো ভালো কথা। আমার মা তখন বলল যে দেখো, এই সময় বেরোলে বাড়ি যেতে যেতে অনেকটা টাইম লেগে যাবে, আজকের দিনটা নয় থেকে যাই। তো মায়েরও শরীরটা ভালো ছিল না, আগেই বললাম, বাবারও শরীর ভালো ছিল না, আমারও শরীর ভালো ছিল না। যদিও আমরা তো বেটা ছেলে পুরুষ মানুষ, আমরা নিজেদের শক্ত করে রাখতে পারলেও আমার মা অতিরিক্ত দুর্বল, প্রচন্ড ভোগেন, মাথায় প্রচন্ড প্রেশার। মায়ের কথা শুনে বাবা বলল যে ঠিক আছে, তাহলে আজকের রাতটুকুনি কোনো রকম থেকে যাই, কালকে ভোর ভোরে উঠে আমরা কলকাতা রওনা দেবো। ভালো কথা। এক 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 করে একটা সময় গেল, সবাই আস্তে 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 যত নেমন্তন্ন করেছিল লোককে জেঠিমা, সবাই এসে খাওয়া দাওয়া করে চলে যায়। জেঠিমা আমাদেরকে রাতের বেলা বলল যে সুকুমার, তোরা যা যা খাবি ওখানে আছে সব খাবার, লোক ছিল মানে ক্যাটারিং যারা করেছে, তোরা খাওয়া দাওয়াটা করে নি, তোদের বিছানা করে দেওয়া হয়েছে পাশের ঘরে, তোরা ওখানে শুয়ে পড়। তো ভালো কথা, কিছু জিনিস বেঁচে যায়, যেরকম প্রচুর মিষ্টি বাঁচে, প্রথমেই বললাম চাটনি, কিছু শুকনো মিষ্টিও বাঁচে, আর কিছু ছিল মাছ ভাজা, ফ্রাই, ফিশ ফ্রাই ছিল। তো আমার জেঠিমা বললো, সকালবেলা তো তোরা চলে যাবি বলছিস, বাড়িতে গিয়ে আবার কেন রান্না বান্না করবি, ওর থেকে ভালো আমি সব বাটি করে করে বড় বড় টিফিন বক্সে করে কিছু মাছ, তারপরে কিছু সবজি, মানে যা বেঁচেছে আমি তোদেরকে দিয়ে দেবো আলাদা ব্যাগ করে, তোরা ওগুলো নিয়ে চলে যাবি, আর যা থাকবে সেগুলো পাড়ার প্রতিবেশীদের দিয়ে দেবো, আমরা খেয়ে নেবো। তখন আমার মা বলল যে দেখো দিদি, আমি যে যতদূর জানি শ্রাদ্ধর জিনিস কখনো কাউকে দান করতে নেই, বিলি করতে নেই, এটা তো কোনো জন্মদিন, বিয়ে বাড়ি বা বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান না, তালে দেওয়া যায়। শ্রাদ্ধর জিনিস বাঁচলে জলে দিয়ে দিতে হয়, বা কোনো পশু পাখিকে খাবিয়ে দিতে পারো, কিন্তু কাউকে দিও না। তো আমার জেঠিমা বলল দেখো, অনেক কষ্ট করে তো জিনিসগুলো এনে করা, যদি 5টা লোক খেয়ে বাঁচে তাহলে পারে এতে কোনো ক্ষতি হবে না, ঠিক আছে, আর যে যাবার সে তো চলেই গেছে। এটা জেঠিমা বলছে, আমরা বলছি না, জেঠিমা বলছে 13 দিনে যে যাবার সে তো চলে গেছে। তখন আমার বাবা বলে উঠলো, বৌদি কিছু মনে করো না, যেরকম ভাবে দাদাকে তুমি 13 দিনে ভুলে গেলে, আমরা যদি ভুলে যেতে পারতাম তাহলে হয়তো এই কথাগুলো শোনার জন্য থাকতাম না, তাহলে হয়তো প্রথম দিনই বা মানে দাদার মরা মুখটা দেখেই চলে যেতাম। খুব খারাপ লাগছে তোমার মুখে এই কথাগুলো শুনে। যাই হোক, তখন এই কথা বলতে মা তখন বললো, ছাড়ো এসব কথা বলো না, যা হয়ে গেছে হয়ে গেছে। মায়ের মুখ মানে দিকে তাকিয়ে সবকিছু আমরা সহ্য করি। এবার ভোরবেলা আমার জেঠিমা রাতের বেলা সবকিছু বেড়ে ঠেড়ে ফ্রিজে রেখেছিল, সব ছোট 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 করে, মানে ক্যানের মধ্যে বক্সের মধ্যে দিয়ে রেখেছিল। এবার আসার সময় জোর করে দিয়ে দেয়। এবার আমার মাও নেবে না, আমার বাবাও নেবে না, আমিও নেব না, কিন্তু আমার জেঠিমা, বোনরা, ভাইরা আরো অনেকেই ছিল, তারা বলছে না না নিয়ে যাও, কিছু হবে না, নিয়ে যাও। তো আমার বাবা আমাকে ইশারা করে গায়ে বলল নিয়ে নে, আমরা ট্রেনে করে যখন যাব ফেলে দেবো। তো আমি এগুলো নিয়ে নিই, নিয়ে
এবার আমরা রওনা দিই কলকাতার জন্য। আমরা বর্ধমান থেকে 7:35 ট্রেন ধরি, আসবো। এবার ট্রেনের মধ্যে কি হয়, আমরা সেই যে জিনিসগুলো দেয় খাবার দাবার সবকিছু নিয়ে আমরা ট্রেনের মধ্যে কিন্তু উঠে পড়ি। এবার উঠে পড়ার পর হয় কি, যেই খাবারের প্যাকেটটা ছিল সেই খাবারের প্যাকেটটা সুকুমার দাদাভাইয়ের মায়ের কাছে ছিল, আর যা আলাদা জিনিস ছিল কাপড় জামা ব্যাগ ট্যাগ সেগুলো ছিল সুকুমার দাদাভাইয়ের পিঠে আর বাবার পিঠে, কিছুটা সুকুমার দাদাভাইয়ের বাবার পিঠে। এবার সুকুমার দাদাভাইয়ের মা কি করেছে, ওগুলো আর এত ট্রেনে ভিড়, ওগুলো আর ফেলেনি। ওনার হাতে ছিল আরো দুটো ব্যাগের সাথে। কোনো কথায় কথায় ওনাদের আর সেই জিনিসটা মনে নেই। বাড়ি এসে ওঠার পর ওনারা যখন প্যাকেটগুলো ঘরের ভিতর রাখে, তখন সুকুমার দাদাভাইকে তার মা বলছে, বাবু সুকুমার, এই দেখ কি সর্বনাশ করলাম আমি। তখন বলছে, কি হয়েছে? বলছে, দেখ না, তোর জেঠু মারা গেছে, শ্রাদ্ধের যে খাবারগুলো দিয়েছিল ফেলা হয়নি। তখন বলছে, দাও 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 আমাকে, আমি পুকুর আছে পেছনে, ছুঁড়ে ফেলে দিয়ে আসি। তো সুকুমার দাদাভাই ওই সময় নিয়ে গিয়ে ছাদে গিয়ে উপরে ফেলে দেয়। কুকুর টুকুর খাবে, পেছনে পুকুর আছে ঘেরা, ওইদিকে ফেলে দেয়। এবার বলছে, আমাদের 3 জনের পরিবার, আমাদের কাজ বাজ চাকরি আমাদের সবকিছু খুব ভালো যাচ্ছিল। সেই দিনের পর থেকে হঠাৎ আমাদের বাড়িতে নানা রকম শব্দ শুনতে শুরু করলাম। নানা রকম শব্দ শোনা যেত, মানে ধরো মনে হচ্ছে কেউ খৈনি ডললে যেরকম একটা খস খস করে এরকম একটা শব্দ হয়, এরকম খসখস করে একটা শব্দ। কোনো সময় খৈনি যখন এরকম করে ঝাড়ে ওরকম শব্দ, এরকম না শব্দ ঘরের মধ্যে পাওয়া যেত। হয়তো রান্নাঘরে আমার মা রান্না করছেন, মায়ের হয়তো একদম মনে হচ্ছে কাদের কাছে দাঁড়িয়ে কেউ এরকম করে খৈনিটাকে ঝাড়ছে। মা অনেকবার এরকম শব্দ শুনেছে, ভয় পেয়েছে, কিন্তু কাউকে বলেনি। মায়ের মধ্যেই রেখেছে, কাউকে বলেনি। সুকুমার দাদাভাইয়ের বাবার সাথেও এরকম কিন্তু হয়। সুকুমার দাদাভাইয়ের বাবা যখনই বাথরুমে যান, তখনই বাথরুমের ভিতরে মনে হয় যেন অন্য কেউ আছে, ওখানে দাঁড়িয়ে হয়তো কেউ ঠিক খৈনি কেউ ঝাড়ছে, এরম এরম করে শব্দ হয়, কিন্তু কেউ নেই। এবার ঘটনাটা শোনো, সুকুমার দাদাভাইয়ের বাবাও কিন্তু কাউকে বলেনি। দুজনই কিন্তু জিনিসটা অনুভব করছে, মা বাবা কেউ কাউকে বলছে না, কারণ তারা এটা গুরুত্বই দেয়নি, তাই বলছে না। সুকুমার দাদাভাই একদিন রাতের বেলা ওয়াশরুম যায় উঠে, 2-3 দিন পরের কথা এটা। সুকুমার দাদাভাইয়ের বাবা মায়ের সাথে শুরু হয়ে গেছে আগে দিয়ে আসার পরেই। দাদাভাই ওয়াশরুম থেকে যখন দরজাটা খুলে বাইরে পা দেয়, দাদাভাই দেখছেন ঠিক একদম সেম টু সেম তার জেঠু শুভঙ্কর, সুকুমার দাদাভাইয়ের একদম নিজের জেঠু, যার শ্রাদ্ধ কাজ করে এলো, সেই জেঠু দাঁড়িয়ে রয়েছে। কোথায় দাঁড়িয়ে রয়েছে? ঠিক যেখান থেকে দরজাটা খুললো, বাথরুমের বেরোলো, সামনেই রয়েছে বিশাল বড় একটা ব্যালকনি মতো। ওই ব্যালকনির ওখানটা দিয়ে ঢুকে গেলে ঘর, ওখানে দাঁড়িয়ে রয়েছে। ওইখানে জেঠু দাঁড়িয়ে রয়েছে, একটা স্যান্ডো গেঞ্জি গায়ে, একটা চেক চেক লুঙ্গি পরা, স্বাস্থ্য চেহারা ভালো জেঠু, কিন্তু জেঠুর মুখটা দেখা যাচ্ছে না। সুকুমার দাদাভাই কোনো রকমের ভয়তে ছুটতে ঘরে ঢুকেই ছুটে যায় বাবার কাছে, গিয়ে বাবাকে বলে, বাবা কি দেখলাম? বাবা বলছে, কি দেখেছিস বল, কি দেখেছিস? ভয় পেয়েছিস তুই? তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তুই পুরো ঘেমে পড়েছিস, কি হয়েছে? বলছে, জেঠুকে দেখেছি। বলছি, জেঠুকে দেখেছিস কি করে? জেঠু তো মারা গেছে, কি করে জেঠুকে দেখছিস তুই? কি দেখেছিস বল? তখন সুকুমার দাদাভাই সবটা বলেন। তখন তার বাবা বলছেন, আমাদের সাথে এরকম হচ্ছে, আমার সাথে এরকম হচ্ছে। তো জেঠু তো প্রচন্ড খৈনি খেত, এই নিয়ে তো আমার সাথে প্রায় মারপিট ঝগড়া অনেক হয়েছে, অনেক ছোটবেলা দিয়ে জেঠু খৈনি খেত, এই নিয়ে বাবার সাথে অনেক মারপিট হয়েছে যখন বিয়ে হয়নি।
জেঠুর একটা রোগ ছিল খৈনি খাওয়া। খৈনি যতক্ষণ রসটা আছে নিল, তারপর রসটা ফেলে দিয়ে আবার খৈনি ডলে আবার পুড়ে দিল। জেঠুর এইটা ছিল কাজ। তখন বললো, জেঠু এখানে কেন এসছে? জেঠুকে তো আমরা কোনো খারাপ ভালো কথা বলিনি, জেঠুর কাজেও আমরা ওখানে ছিলাম, তাহলে জেঠু আমাদেরকে কেন দেখা দিচ্ছে? মা পরদিন ভোরবেলা জেঠিমাকে ফোন করে জানতে চাওয়ায় জেঠিমা বলল, না আমাদের এখানে কোনো রকম কোনো কিছু না, আমরা সব ঠিক আছি। কিন্তু জেঠু ওই বাড়িতে জেঠিমা তার ছেলে মেয়ে সন্তানকে না দেখা দিয়ে আমাদের কেন দেখা দিচ্ছিল? আমরা একজন পুরোহিত মশাইকে ডেকে পাঠালাম, বাড়িতে নারায়ণ পুজো করব। উনি এসে প্রথমে বললেন, তোদের বাড়ি দূষিত হয়ে গেছে, তোদের বাড়ির মধ্যে কোনো প্রেত আত্মা বসবাস করছে। তখন আমার বাবা বলল, একদম ঠিক পুরোহিত মশাই, আপনি ঠিক কথা বলেছেন। আমার দাদার এরকম শ্রাদ্ধ শান্তি করে আসার পর এরম ব্যাপার। তখন পুরোহিত মশাই বলেন, আচ্ছা আপনার দাদা তার নিজের বাড়িতে না গিয়ে আপনার বাড়িতে কেন এলো? তখন আমরা বললাম, এই প্রশ্নটা তো আমাদেরও আপনার কাছে, যে আমার নিজের দাদা তার নিজের ওখানে বউ আছে, ছেলে মেয়ে সন্তান আছে, ওখানে না গিয়ে আমাদের কাছে কেন এলো? তখন বলে, আপনার দাদার পুরনো কোনো জিনিস কি সাথে করে নিয়ে এসছেন? হতে পারে খুব ভালো লাগার ওনার প্রিয় জিনিস। তখন আমার বাবা বলল না, আমার মা বলল না, আমিও বললাম না, আমরা কেন আনবো? তখন বলল, তাহলে তো এমনি আসেনি। এখানে পুরোহিত মশাই তখন ওখানে গঙ্গার জল ছিটিয়ে কিছু মন্ত্র সাধনা করে কিছু জাগিয়ে উনি বললেন যে, একটা কাঁচের গ্লাস দাও, তার মধ্যে 3টে লবঙ্গ ফেলো। দেখছি। ঘুরিয়ে নিয়ে যখন দেখে, তখন একটাই কথা বললেন যে, এমন কিছু তো এসছে যার জন্য তোমার জেঠুর আত্মা এই বাড়িতে এসছে। এমন কি এসেছে একটু মনে করো তো, কি এসেছে? তখন আমাদের সুকুমার দাদা ভাই বলে ওঠেন যে, আপনি ব্রাহ্মণ মশাই ঠিক বলেছেন। আমার জেঠিমা জোর করে আমাদের খাবার পাঠিয়েছিল, মাছ ভাজা, চাটনি, সবজি, ডাল, এগুলো পাঠিয়ে দিয়েছিল, তবে আমরা খাইনি। তখন বলল, যেইটুনি শ্রাদ্ধ শান্তি যার নামে হয়েছে, ওগুলো ছিল তার নিজের জিনিস, সেই জিনিস কখনোই কাউকে দিতে নেই। জেঠিমা এটা হয়তো ইচ্ছাকৃত জেনেই দিয়েছিল এরকম হবে বলে, কি না জেনে জানি না, ওই খাবারগুলোর লোভে জেঠু আমাদের সাথে আমাদের বাড়িতে চলে আসে। তবে কাউকে ক্ষতি করেনি জেঠু, কিন্তু দেখা দিত, শব্দ করত। তারপর পুজো পার্বণ করার পর বাড়িতে নারায়ণ পুজো বড় করে করা হয়, কীর্তন দেওয়া হয়, পর 3-4 বার পুজো করার পর প্রায় 3-4 মাস জেঠু ছিল ওই বাড়িতে, তারপর আর দেখিনি, চলে যায়। তো দর্শক বন্ধুরা, ঘটনাটা শুনে তোমরা বুঝতে পারলে যে আর যেখান থেকেই তোমরা মিষ্টি মাছ খাবার নিয়ে আসো না কেন, শ্রাদ্ধ বাড়ি থেকে কোনো জিনিস আনবে না। আর যে মানুষটা মারা গেছে তার প্রিয় কোনো জিনিস, অনেকে আছে না দেখবে বলে যে, দেখ তোর যেই হোক, দাদা, জেঠু, মা, দেখ এই শাড়িটা পরতো, এই শাড়িটা তুই নিয়ে যা, আমার কি হবে? মৃত্যুর পর যদি সেই শাড়িটা তোমাকে দেয়, সেই শ্রাদ্ধর দিন খবরদার আনবে না। অন্য সময়, অন্য দিন, অন্য কোনো সময় গেলে তোমাকে বললো, দেখ এগুলো আছে, এগুলোটা আমি এত পরবো না, নিয়ে যা, বা কাউকে দিয়ে দিবি বা কিছু, সেইটা আলাদা ব্যাপার, কিন্তু সেই দিন আনবে না। আর আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে, মৃত মানুষের যে জামা কাপড়গুলো থাকে সেগুলো গঙ্গায় দিয়ে দাও, আর নালে লবণ দিয়ে ভালো করে ধুয়ে সেগুলো গরিবকে দান করে দাও, কিন্তু নিজেরা নিজেদের পরিবারে এনো না, খুব খারাপ দোষ পড়ে। বোঝাতে পারলাম? এবার চলো দ্বিতীয় ঘটনায় যাব। এই যে আমি তোমাদের সাথে 2 দিন ঘটনা দিইনি না, 2-3 দিন ঘটনা দিইনি, অনেকগুলো ঘটনা পড়ে গেছে, তো তোমাদের তো শুনতে হবে। তো আমরা দ্বিতীয় ঘটনায় যাবার আগে সবাইকে বলবো, তোমাদের যে টিপস গুলো আমি দিচ্ছি, কালকেও একটা টিপস আসবে, টিপসটা অবশ্যই ফলো করবে। এই টিপস গুলো কিন্তু খুব কার্যকরী। আগেই শুনলে এক দিদি ভাইয়ের নিজের বলা কথা, যে
কোনো রকম টাকা বা গোল্ড জুয়েলারি আসার কোনো কোনো কিছুই ছিল না। হঠাৎ করে কাজ করার পর যা বলেছিলাম 9 তারিখ 9 সেপ্টেম্বর করার পর কিন্তু ওনার সে কাজটা হয়েছে। এরকম অনেক বোন আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে বলেছে। অ্যাকচুয়ালি আমি এগুলো দেওয়া পছন্দ করি না, তবে দিলাম, কারণ এটা আমার কোনো বিজনেস না, তোমরা ভালো করে জানো। অনেক মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে, তোমাদের ভিডিওর মাধ্যমে মিনি ব্লগ করে দেখাই, তারা ছুটে আসে দিল্লি, মুম্বাই, মানে এমন এমন জায়গা দিয়েও মানুষ আমার কাছে ছুটে আসে, আমার ভিডিও তারা দেখে। এটাই আমার কাছে পরম পাওনা, আর কি চাই বলো তো। তাহলে চলো আমরা এবার নেক্সট ঘটনায় যাই। নেক্সট ঘটনাটা খুব সুন্দর একটা ঘটনা, শোনো। আমরা ফুল তো সবাই ভালোবাসি। দেখবে রাতের বেলা অফিস করে বাড়ি ফিরলে অনেক পুরুষ মানুষ আছে যারা দেখবে রজনীগন্ধার স্টিক যেগুলো হয়, রজনীগন্ধার ফুলের মালা, রজনীগন্ধার স্টিক, জুঁই ফুলের মালা, এরকম সুগন্ধ জাতীয় ফুল অনেকেই কিন্তু অফিস ফেরত বাড়ি কিনে নিয়ে যায়। অনেক সস্তাও পায়, রাতের বেলা নষ্ট হয়ে যাবার জন্য অল্প টাকায় অনেক অনেক স্টিক দিয়ে দেয়। দেখবে বিশেষ করে শীতকালের দিকে আমি খুব লক্ষ্য করে দেখেছি, কারণ আমিও এনেছি। তবে যে অভিজ্ঞতাটা বলবো সেটা কিন্তু আমার সাথে দুর্ভাগ্যবশত হয়নি, বলে মনে হয় ভালো হতো না। আচ্ছা যাই হোক, ফান, তোমাদের সাথে জাস্ট যোগ করছিলাম। এবার বলি, এই ঘটনাটা আমাকে বলেন ওই দাদাভাই কিন্তু ব্যারাকপুরেই থাকেন, ওনার বাড়ি আমাদের ব্যারাকপুরেই। দাদাভাই বলেন, ম্যাডাম আমি প্রত্যেকদিন 10টা সাড়ে 10টার সময় ট্রেন থেকে নামি। এক শীতের রাতের ঘটনা বলি আপনাকে, আদৌ জানি না এটা ভৌতিক কি, এটা আমার নিজের মনের ভুল ছিল, বা এটা কোনো অলৌকিক ছিল, বা এটা কি দৈবিক ছিল, আমি কিছু জানি না। ঘটনাটা বলছি শুধু, আমার সাথে যেটা ঘটেছে আজও আমি বুঝতে পারি না যে কেন ঘটেছে, কিসের জন্য আমার সাথে ঘটলো, কেনই বা এটা হওয়ার ছিল। ঘটনাটা ঘটে, দাদাভাই বলেন, এক শীতের রাতে আমি ট্রেনে করে ব্যারাকপুর স্টেশনে নামি। তখন ঘড়িতে প্রত্যেকটা রাতের মতনই 10:30 বাজে। যখন প্ল্যাটফর্মে নেবে আমি যখন 14 নম্বর গেট পার হই, তখনই প্রত্যেক দিন আমার বাড়ি থেকে কল আসে। সেই দিনও বাড়ি থেকে কল আসলো, তুমি কোথায়? বললাম এই তো ব্যারাকপুরে নেমেছি, আসছি। তো আমাদের ব্যারাকপুরে, যেহেতু আমিও ব্যারাকপুরের মেয়ে, আমি জানি আমাদের ব্যারাকপুরে রেল লাইনটা যখন 14 নম্বর গেট যখন ক্রস করবে, ওখানে অনেকেই ফুল নিয়ে বসে, মালা, রজনীগন্ধার স্টিক, অনেকে আপেল, লেবু, পেয়ারা, সিজন ফল অনেকে নিয়ে বসে। তো দাদাভাই যখন ট্রেন থেকে নেমে আসছেন, কথা বলে জাস্ট পকেটে যখন ফোনটা রাখে, ওনার নাকে একটা রজনীগন্ধার খুব সুন্দর সুগন্ধি আসে। ফুল কেনা ভালোবাসে, ফুলের একটা ন্যাচারাল যে স্মেল সবার ভালো লাগে। তো দাদাভাই চলে আসছিলেন তড়িঘড়ি করে, আসতে গিয়ে দাদাভাই বলল, না দেখি তো, বেশ ঠান্ডা জাঁকিয়ে শীত পড়েছে। খুব অল্প সংখ্যক লোকই কিন্তু ট্রেন থেকে নেমেছে, যে যার মতো চলে যায়। দাদাভাই 14 নম্বর গেট পার হলেই একটি গ্যারেজ ঘর আছে, যেখানে দাদাভাই নিজের বাইকটা রেখে যান, রাতের বেলা প্রত্যেক দিনের মতো নিয়ে আসে। দাদাভাই বললেন, যাক গ্যারেজ থেকে তো অনেকেই প্রত্যেকদিন গাড়ি বের করে, বেশ কিন্তু ভিড় হয়ে যায়, আমি একটু দেরি করেই যাই, সবাই বেরিয়ে গেলে গাড়িটা বের করতে সুবিধা হবে, দাদাভাই একটু ভিতর দিকে রাখেন যাতে জল বৃষ্টিতে সেফ থাকে। দাদাভাই বলেন, আমি রজনীগন্ধার যে স্টিকগুলো বিক্রি হচ্ছে, বেশ অনেকগুলো 30 টাকায় আমি পেয়ে যাই। তা বললো, দাদা শেষ রাত, আপনিও বাড়ি যাচ্ছেন, আমি আর বসবো না, ঠান্ডা লাগছে, ট্রেন যাচ্ছে তো, হাওয়া চলছে, খুব ঠান্ডা লাগছে, এই কটা স্টিকই ছিল, রাখবো না, আপনি 30 টাকায় নিয়ে চলে যান। তো দাদাভাই শুনে বললো, আচ্ছা ঠিক আছে দিয়ে দাও, বাড়িতে নিয়ে গেলে মা বউ খুব খুশি হবে। কেন, ঘরের মেয়ে ছেলেরা ফুল খুব ভালোবাসে, বেটা ছেলে পুরুষ মানুষের থেকে মেয়ে ছেলেরা ফুল টুল খুব পছন্দ করে। শীতের রাত আমাকে ভালো করে মুড়িয়ে ছুড়িয়ে সুন্দর করে দেয়। আমি 14 নম্বর গেট পার হয়ে গ্যারেজ থেকে দেখলাম গ্যারেজে সবাই মোটামুটি গাড়ি বের করে নিয়ে চলে গেছে। তখনও গ্যারেজ লাস্ট ট্রেনের জন্য অপেক্ষা করছে, কোনো তো অনেকেই নামবে। আমি আমার গাড়িটা বের করে নিয়ে ফুলটা নিয়ে বাড়ি যাই। বাড়ি গিয়ে ঢুকলাম যখন 11টা 5,
আমার বাড়িটা অনেকটাই ভেতরে ব্যারাকপুরে। তা বউ সাথে সাথে উপর থেকে চিৎকার করতে করতে নামলো। আমার ছেলের 2.5 বছর বয়স, ওকে খাওয়াতে খুব হেনস্থা হয় ওরা। মা আর আমার বউ দুজনে মিলে পুরো সংসার পুরো পাড়া মাথায় তুলে নেয় আমার 2.5 বছরের ছেলেকে খাওয়াতে গিয়ে। তো ওরা দেখলাম চিৎকার চেঁচামেচি করছে আমার গাড়ির আলোটা পড়তে, ওরা সাথে সাথে উপর থেকে আমার বউ বললো দাঁড়াও দাঁড়াও আমি আসছি। মাকে হয়তো খাবারের জায়গাটা দিয়ে বউ নেমে আসে। বউ যেই দেখলো আমার হাতে 1 ডজন, 1 ডজনের অধিকই হবে, সুন্দর সুবাস দিচ্ছে রজনীগন্ধা, সাদা সাদা ফুল বেশ ফুটে গেছে। আমার বউ দেখে বললো বাবা আজকে চাঁদ উঠেছে, সরো তো দেখি। ও একটু এরকম করে, কারণ আমি তো সেরকম কিছু আনি না, বললেও ভুলে যাই। ওই শনিবার রোববার ছুটি থাকলে একটু নিয়ে বেরোই। তখন আমার বউ বলল যে দাও 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 ফুলগুলো দাও, বলে সাথে সাথে ও হাত দিয়ে ফুলগুলো নিয়ে ঘরের দিকে ঢুকে যায়। আমি গাড়িটা গ্যারেজ করলাম, পার্কিং করে আমি উপরে গেলাম। ছেলে আমাকে দেখেই কথা বলতে পারে না, তাও ওই পা 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 শুরু হয়ে গেল। আমি বললাম দাঁড়া এখন না, আগে গা হাত পা ধুয়ে স্নান করে আসি। তো বউ ওর মধ্যে গিজারটা অন করে দেয়, আমি গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে ফিরলাম। বাচ্চার সাথে খেলা করছি, মা খাওয়াচ্ছে, বউ বলল তুমি আগে চলো খাবারটা খেয়ে নাও, অনেক রাত হয়ে গেছে। আমি খাবারটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে ওর মধ্যে ছেলেরও খাওয়ানো হয়ে যায়। তো আমার বউ ওই রজনীগন্ধার স্টিকটা ও আমাদের ঘরে রাখে। আমি বললাম কিছুটা মাদের ঘরে রাখো, কিছুটা আমাদের ঘরে রাখো। ও বললো যে না আমাদের ঘরেই থাক, আর মাদের ঘরে আবার জল নিয়ে করতে হবে, কাটতে হবে। আমাদের ঘরে ফুলের যে টবটা আছে অনেক বড়, ওর মধ্যে রেখে দিয়েছে। তা আমার মা বললো কোনো ব্যাপার না, তোর ঘরেই থাক না, তাতে কি হয়েছে, সকালে দরজা খুলবি যখন গন্ধ নিচে আসবে, ফুলের সুগন্ধ। তো যাই হোক আমরা শুয়ে পড়ি। খুব ভালো করে মনে আছে যে প্রত্যেকটা ফুলের স্টিক রজনীগন্ধার আমার ঘরেই ছিল। সকালবেলা উঠে আমার বউ চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো। আমার ঘুমের ঘোর কাটিনি, উঠে বললাম ও হো এত কিসের চিৎকার, বাবা একটু রাতে ঘুমাতেও দাও না। বলছে এখন রাত না, ভোর হয়ে গেছে, ওটো। 4টের সময় উনি মর্নিং ওয়াক করতে যান, মানে আমার মিসেস। আমি বললাম তুমি 4টের সময় উঠে মর্নিং ওয়াক করতে যাচ্ছ, আমাকে কেন জ্বালাচ্ছ? তখন বললো ওটো দেখো কি কাণ্ড হয়েছে। আমি উঠলাম, কি আবার হয়েছে? উঠে দেখলাম মানে একটা অদ্ভুত ব্যাপার, দরজা বন্ধ। আমার রুমে যেখানে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, তাহলে পরে কেউ তো বেরোয়নি ঢুকিনি, দরজা লক ছিল। তাহলে রজনীগন্ধার স্টিক আমার ঘরে 2-3টে আছে, আর সব সিঁড়িতে ভর্তি ছিটিয়ে কেউ ছিঁড়ে ফেলে দিয়েছে। এটা কি করে হয়? আজও পর্যন্ত বুঝতে পারলাম না এটা কে করেছিল। দর্শক বন্ধু তোমাদের কি মনে হয়, এটা কে করেছিল? এটা কি করে হয়? কারণ দেখো বাড়ির মহিলারা মা বউ দুজনেই ফুল ভালোবাসে, দরজা ভিতর দিয়ে লক করে শুয়েছিল। তো সকালবেলা যখন তার মিসেস ওঠে মর্নিং ওয়াক করতে যাবে, তখন তাকে ফুলটা সারা সিঁড়িতে নিচের ঘরে ছেটানো, মানে কেউ মুড়িয়ে মুড়িয়ে ভেঙে ভেঙে ফেলে দিয়েছে, কিন্তু দরজা ভিতর দিয়ে লক ছিল। একটা প্যাহেলি বলতে পারো, তাই না? একটা রহস্য। আজও দাদাভাই বলেন ম্যাডাম আমি জানি না এটা কে করেছিল, তবে এইটুকুনি বলতে পারি অনেকে হয়তো সন্দেহ মানে সন্দেহ চোখে দেখবে যে হয়তো আমার মিসেস করেছে, কিন্তু না, আমার মিসেস করেনি, ও এরকম করবেও না। মিসেস তো উঠেই ওইটা দেখে চিৎকার চেঁচামেচি করছে, তাহলে মিসেস যদি করে, মিসেসের যদি কোনো কারণে তো ফেলে দিত বা অন্য কিছু করতো, ওরকম কেন করবে, কিসের জন্য? যেখানে আমার মায়ের সাথে আমার মিসেসের বন্ডিং খুব ভালো। তো দর্শক বন্ধুরা, কিছু কিছু ঘটনার আমরা কোনো কিনারা খুঁজে পাই না, অপূর্ণ থেকে যায়। যদি এর কোনো একটা আমরা রহস্য খুঁজে পেতাম, মানে রহস্য ভেদ করতে পারতাম, খুব ভালো হতো যে কে করেছিল, তাহলে কি অন্য কোনো ব্যাপার ছিল? তারপর থেকে দাদাভাই বলেছেন যে ফুল দিয়েছিল ওই ফুলওলাকে আজ পর্যন্ত দাদাভাই দেখেননি আর। তাহলে উনি কি ফুলওলা ছিলেন না? জানি না, অনেক রহস্য অনেক কিছু রয়ে গেল। আসলে কি বলতো আমাদের পৃথিবীটা পুরো তো মায়াবী, অনেক কিছু হয়, মায়ার জগৎ।
যদিও আমরা সবকিছু বুঝতে পারি না, অনেক কিছুই হয় আমরা কিছু মানে সামনে থেকে বুঝতে পারি না। তো চলো এখনের মতো আসছি, দেখা হবে আগামীকাল। সবাইকে কালকে আগামীকাল মানে আমি কিন্তু কমেন্ট পড়বো। আর তোমাদের বলেছিলাম বড় কমেন্ট করতে, অনেকেই দেখেছি সবার কমেন্ট কিন্তু আমি পড়ি, হাসি, খুব ভালো লাগে। তোমরা বড় বড় কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের কমেন্ট অবশ্যই আগামীকাল পড়ছি। তো আজকে ঘটনাটা যেহেতু অনেক বড় হয়েছে, দুটো ঘটনা একসাথে, এখনই এতটাই রাখলাম। লাভ ইউ টু, গুড নাইট।